ওয়েলকাম টু আপডেটেড সিএ দ্য আলটিমেট সলিউশনস ফর কারেন্ট অ্যাফেয়ার্স। আমি সাগরিকা। আজ তোমাদের নভেম্বরের একদম লাস্ট মানে 28 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই উইকটার ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যত নিউজ আজ আমি তোমাদের পড়াবো। তবে কথা না বাড়িয়ে এখন আমি পড়ানো শুরু করছি। চলো স্টুডেন্টস, দেখো আমিও অন্যান্য বারের মতো কিন্তু এবারেও বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি পুরো নিউজটাকে। প্রথম যেটা রয়েছে ক্যাটাগরি স্পোর্টস, তো সেখানে দেখো প্রথম রয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড 2021। 2021 সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড, সেখানে ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে অঞ্জু ববি জর্জ। তাহলে অঞ্জু ববি জর্জকে ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এই অঞ্জু ববি জর্জ হলেন একজন ইন্ডিয়ান স্প্রিন্টার, যাকে এখানে পছন্দ করা হয়েছে বা সিলেক্টেড করা হয়েছে এই অ্যাওয়ার্ডের জন্য। তার যে মানে একটা তার মানে নিরলস প্রচেষ্টা রয়েছে যে কীভাবে ভারতে এই খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আরও বেশি করে মহিলাদেরকে কি করে তাকে মানে তার যে অবদানটাকে ফলো করে অনুসরণ করিয়ে আরও খেলার দুনিয়াতে আনা যায়, এই কারণে কিন্তু তাকে এই প্রাইজটা দেওয়া হয়েছে। এবং এর হেড অফিস যেটা রয়েছে সেটা প্যারিস, এবং 2003 সালে প্রথম শুরু হয়েছিল এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা। এবং অঞ্জু ববি জর্জ হচ্ছে প্রথম একজন ভারতীয় অ্যাথলিট যিনি হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেডেল জয়লাভ করেছিলেন। নেক্সট, ওয়ার্ল্ড অ্যাথলেটস অফ দ্য ইয়ার। তাহলে এবারে যেটা দেওয়া হচ্ছে যে বছরের যে মানে বছরের ওয়ার্ল্ড অ্যাথলেটস হিসেবে কাদেরকে চুজ করা হয়েছে না, ইলাইনে থমসন হেরা, ইনি জামাইকান একজন খেলোয়াড়, এবং কার্স্টেন ওয়ার্লহোম নরওয়ের খেলোয়াড়। জাস্ট খেলোয়াড়ের নামটাই মনে রাখবে আর কোন দেশের, আমি যেভাবে এখানে মেনশন করে দিয়েছি ওটা করলেই হবে। নেক্সট, আর অশ্বিন মানে রবিচন্দ্রন অশ্বিন বিকেম ইন্ডিয়াস থার্ড উইকেট টেকার ইন টেস্ট ফরম্যাট। তাহলে টেস্ট খেলাতে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন রবিচন্দ্রন অশ্বিন। এই রবিচন্দ্রন অশ্বিন তৃতীয়, তাহলে প্রথম যিনি রয়েছেন তিনি হলেন কুম্বলে, এবং তার উইকেট হলো, তার প্রাপ্ত উইকেট হলো 619, আর কপিল দেব 434। তাহলে এবারে রবিচন্দ্রন অশ্বিন যে এই রেকর্ডটা করেছেন, 418টি উইকেট নিয়েছেন, এবং এই রেকর্ডটা করেছিলেন কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভারতের প্রথম টেস্ট ম্যাচে। নেক্সট, রামকুমার রামানাথন হ্যাজ ওন মেডেন মেন সিঙ্গেল টাইটেল অন এটিপি চ্যালেঞ্জার ট্যুর ইন মানামা। তাহলে এটিপি চ্যালেঞ্জার, এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনাল, অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনাল। তাহলে রামকুমার রামানাথন একজন টেনিস খেলোয়াড় এবং প্রথম মানামা এটিপি চ্যালেঞ্জার ট্যুরে মেন সিঙ্গেলসে যে টাইটেলটা তিনি প্রথম জয়লাভ করলেন। নেক্সট, 65th France football Ballon d'Or was awarded to Lionel Messi and he won this prestigious award for 7th time. তাহলে 65তম এই যে ব্যালেন ডিওর পুরস্কারটা, এটা এবারে প্রাপক হলেন কে না, এটা এবারে যে প্রাপক হলেন লিওনেল মেসি, এবং তাকে এই অ্যাওয়ার্ডটা তাহলে 7th টাইম মানে 7বার পেলেন। তাহলে তিনি কোন সালে পেয়েছেন একবার দেখে নিই। 2009 সাল, 2010, 2011, 2012, 2015 এবং 2019 সালে তিনি ব্যালন ডিওর পেয়েছেন। এবং এখানে তার 2020 সালে কোনো ব্যালন ডিওর দেওয়া হয়নি কোভিড প্যান্ডেমিকের জন্য। নেক্সট, যেটা এখানে আরেকটা যেটা বলার রয়েছে এখানে যে এই প্রাইজটা দিচ্ছে কি, এই প্রাইজটা যে ব্যালন ডিওর প্রাইজটা এটা দিচ্ছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কারটা দিচ্ছে, আর এটা 65তম এডিশন। নেক্সট, বার্সেলোনাজ অ্যাক্সিয়া পুটেলাস হ্যাজ ওন ওমেন ব্যালেন ডিওর অ্যাওয়ার্ড। তাহলে ওমেন ব্যালেন ডিওর, তাহলে পুরুষ বিভাগে ব্যালেন ডিওর পেলেন লিওনেল মেসি, তিনি আর্জেন্টিনার বাসিন্দা এবং বর্তমানে ফ্রান্সের PSG ক্লাবের হয়ে তিনি খেলছেন। নেক্সট যখন এখানে রয়েছে দেখো বার্সেলোনাস অ্যালেক্সিয়া পুটেলাস, তাহলে কোথাকার খেলোয়াড় না বার্সেলোনার খেলোয়াড়, এবং তিনি এবারে মহিলা ব্যালেন ডিওর পেয়েছেন এবং এটা তার প্রথম পুরস্কার, প্রথম ব্যালেন ডিওর। নেক্সট, ক্লাব অফ দ্য ইয়ার। তাহলে ব্যালেন ডিওর এই ফ্রান্স ফুটবল যে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছে সেখানে ক্লাব অফ দ্য ইয়ার এবারে যেটা পেয়েছে চেলসি ফুটবল ক্লাব।
Next, squash star Saurabh Ghoshal made history as he has become first Indian to win Malaysian Open Championship men singles title. তাহলে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপের মেন সিঙ্গেলস ক্যাটাগরির যে টাইটেলটা এবার প্রথম জয়লাভ করেছে কি প্রথম ভারতীয় হিসেবে সৌরভ ঘোষাল, এবং তিনি ইতিহাস বানিয়েছেন এটা জয়লাভ করে, কোনো ভারতীয় আজও পর্যন্ত পাননি, এবং তিনি একজন স্কোয়াশ স্টার মানে স্কোয়াশ খেলোয়াড়। দেখো কোয়েশ্চেন এইভাবে হতে পারে, ডিরেক্ট বলতে পারে যে মালয়েশিয়া ওপেন চ্যাম্পিয়নশিপ মেন সিঙ্গলস টাইটেল উইনার কে, আদারওয়াইজ বলতে পারে সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত, এবং যেহেতু প্রথম ভারতীয় হিসেবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ক্যাটাগরিতে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জিজ Idaho National Laboratory collaborated with NASA to establish a durable high-power sun-independent fission reactor to the moon by 2030. তাহলে 2030 সালের মধ্যে চাঁদে যে নিউক্লিয়ার রিয়েক্টর বানাতে চাইছে কে না ইউনাইটেড স্টেটসের ডিপার্টমেন্ট অফ এনার্জিজ ইদাহো ন্যাশনাল ল্যাবরেটরি, তারা এই কাজের জন্য তারা নাসার সঙ্গে কি করেছে না সহযোগিতা করেছে। Next, China has launched a new communication satellite Zhongjing 1D using Long March 3B carrier rocket. তাহলে চায়না একটা নতুন কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে যেটার নাম জংজিং 1D, এবং এটাকে তারা কিসে করে পাঠিয়েছে না লং মার্চ 3B ক্যারিয়ার রকেটে। নেক্সট, an international team of researchers has discovered a new marine reptile named কিহিতিশুকা শ্যাকিকেরাম ইন কলম্বিয়া। দেখো এটা গুগল সার্চ করে আমি যেটা এর প্রনাউন্সিয়েশন পেয়েছি আমি সেইভাবে বলেছি, তোমরা এটাকে তোমাদের মতো করে যদি তোমাদের মনে হয় না এটা ঠিক নয় হয়তো অন্যভাবে প্রনাউন্সিয়েশন, তো তাহলে তোমরা সেইভাবেই এটার প্রনাউন্সিয়েশন করবে। তাহলে এখানে কি বলেছে যে একটা মানে আন্তর্জাতিক যে একটা গবেষণার টিম তারা আবিষ্কার করেছে একটা নতুন প্রজাতির একটা মানে নদীর বা নৌ একটা রেপটাইল মেরাইন রেপটাইল যেটার নাম কিহিতিশুকা শ্যাকিকেরাম, এবং এটা কোথায় তারা ডিসকভারটা করেছে না কলম্বিয়াতে। এবার এটার বলি যে এই যে কথাটা রয়েছে কিহিতিশুকা শ্যাকিকেরাম, এটার হচ্ছে একটা এক্সটিংক্ট স্পেসিস, প্রায় 130 মিলিয়ন আগের অস্তিত্ব ছিল বা ডিসকভার হয়েছিল, এবং এটার মিনিং যেটা হচ্ছে দ্য ওয়ান দ্যাট কাট উইথ সামথিং, দ্য ওয়ান দ্যাট কাট উইথ সামথিং সার্ফ। তাহলে কিহিতিশুকা শ্যাকিকেরামের যে মিনিংটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, দ্য ওয়ান দ্যাট কাট উইথ সামথিং সার্ফ। নেক্সট ক্যাটাগরিতে রয়েছে অ্যাওয়ার্ড। দেখো এখানে অ্যাওয়ার্ডে যেটা রয়েছে আমাদের রিসেন্টলি হেল্ড হয়েছে IFFI, আমি যতটা ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানো যায় এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলোর সহযোগে সেটা সেইভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্ট ফর্মে কি বলি না IFFI, তাহলে এটা প্রতি বছরই গোয়াতে অনুষ্ঠিত হয়। এবছর এটার 52nd এডিশন মানে 52তম সংস্করণ ছিল। এটা এশিয়াজ মানে এই IFFIটা এশিয়াজ ওল্ডেস্ট অ্যান্ড ইন্ডিয়াজ লার্জেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, মানে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো এবং ভারতের সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল। নেক্সট, এর ফাউন্ডেড 24 জানুয়ারি 1952, মানে 1952 সালের 24শে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল IFFI। এর ডিউরেশন মানে এই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, এটা যে সময়টাতে 2021 সালে হয়েছিল সেটা নভেম্বরের 20 থেকে 28 তারিখ। লোকেশান কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়াম, গোয়াতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে এই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছিল, এবং যাদের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল বাই ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যেহেতু এটা গোয়াতে হচ্ছে তাই এখানে গোয়ার যে রাজ্য সরকার উনি দায়িত্বে ছিলেন, এবং সেই সঙ্গে ছিলেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের ডিরেক্টর অফ ফিল্ম ফেস্টিভ্যাল। আর বর্তমানে আরেকটা কথা বলি, আমাদের মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের যিনি মানে ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি তিনি হলেন মিনিস্টার হলেন অনুরাগ ঠাকুর। এবারে যখন ফিল্মটা এখানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যখন হচ্ছে তখন অবশ্যই তাতে ওপেনিং মুভি এবং ক্লোজিং সিরিমনি, কিছু ক্লোজিং মুভি এরকম থাকবে। তো দেখো ওপেনিং মুভি যেটা ছিল তার নাম দ্য কিং অফ অল দ্য ওয়ার্ল্ড, দ্য কিং অফ অল দ্য ওয়ার্ল্ড, এবং যিনি ডিরেক্টর ছিলেন তার নাম কার্লোস সৌরা। নেক্সট, দ্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড রিং ওয়ান্ডারিং মাসাকাজু কানেকো। তাহলে রিং ওয়ান্ডার
রিং মুভিটা, যার অবশ্যই ডিরেক্টর হলেন মাসাকাজু কানেকো, তাঁরই বানানো যে রিং ওয়ান্ডারিং মুভিটি দ্য গোল্ডেন পিকক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। ক্লোজিং মুভি ছিল এ হিরো বাই আসকার ফারহাদি। আসকার ফারহাদির এ হিরো মুভিটি ছিল ক্লোজিং মুভি। নেক্সট দ্য সিলভার পিকক অ্যাওয়ার্ড পেয়েছে ভাকলাভ কাদানকা। ভাকলাভ কাদানকা, এবং তার যে মুভিটি জন্য তিনি এই সম্মানটি পেয়েছেন, মুভিটি হলো সেভিং ওয়ান হু ইজ ডেড। নেক্সট বেস্ট অ্যাক্টর জিতেন্দ্র যোশী, গোদাবরী। জিতেন্দ্র যোশী হলেন একজন মারাঠি এবং ইন্ডিয়ান অ্যাক্টর, এবং তাঁর এই গোদাবরী মুভিটিতে তার অভিনয়ের জন্য তিনি বেস্ট অ্যাক্টরের তকমা পেয়েছেন। নেক্সট হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস। বেস্ট অ্যাক্ট্রেস হলেন অ্যাঞ্জেলা মলিনা। ইনি একজন স্প্যানিশ অ্যাক্ট্রেস, এবং চার্লোটে মুভিতে অভিনয়ের জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নেক্সট IGFT ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ড, লিঙ্গুই দ্য স্যাক্রেড বন্ড। লিঙ্গুই দ্য স্যাক্রেড বন্ড এই মুভিটি IGFT ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। নেক্সট সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এবছর থেকে, কারণ সত্যজিৎ রায়ের 100তম এবারে ছিল জন্মবার্ষিকী, এবং সেটাকে তাকে মানে স্মরণীয় করে রাখার জন্য তার নামে এবারে থেকে প্রথম এই IFFI-তে এই পুরস্কারটা এবছর থেকে চালু হয়েছে। এবং সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে প্রথম তাহলে উইনার হলেন ইস্টভান জাভো অ্যান্ড মার্টিন স্করসেসে। নেক্সট, UP has been declared as most friendly state for film shooting. তাহলে উত্তরপ্রদেশ রাজ্যকে যে সম্মানটা দেওয়া হয়েছে, যে সম্মানটার জন্য ইউপি গভর্নমেন্ট বা ইউপি রাজ্য সরকারকে এখানে মনোনীত করা হয়েছে, সেটা হচ্ছে মোস্ট ফ্রেন্ডলি স্টেট ফর ফিল্ম শুটিং 52nd IFFI। এখানে মানে 52তম যে সংস্করণ, যেটা 2021 সালে অনুষ্ঠিত হয়েছে গোয়াতে, সেখানে মোস্ট ফ্রেন্ডলি স্টেটের সম্মান দেওয়া হয়েছে ইউপি গভর্নমেন্টকে, এবং এটা মোস্ট ফ্রেন্ডলি স্টেটটা দেওয়া হয়েছে ফিল্ম শুটিংয়ের ক্ষেত্রে। Next, OTT platform was included for first time, and BRICS Film Festival was held for first time along with IFFI at Goa. এই প্রথম IFFI মঞ্চে OTT প্ল্যাটফর্মকে এখানে প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। নেটফ্লিক্স, তারপরে অ্যামাজন, এইসব যে বিভিন্ন রকম OTT প্ল্যাটফর্ম রয়েছে তাদেরকে এই প্রথম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল এই প্রথম IFFIর সঙ্গে গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিক্স অ্যাকচুয়ালি আমরা জানি 5টে দেশকে নিয়ে এই গ্রুপটা তৈরি হয়েছে। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। এবং এই ফিল্ম ফেস্টিভ্যালটা এখানে প্রথম এই বছর IFFIর সঙ্গে গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট, ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালের যেটা খুব ইম্পর্টেন্ট যে প্রাইজটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, সবগুলো দরকার হবে না। তাহলে দেখো যে ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট মুভি হিসেবে যেটা চান্স পেয়েছে সেটা হচ্ছে বারাকাত। অ্যামি জেফটার বারাকাতটাই এখানে বেস্ট মুভির তকমা পেয়েছে বা মনোনীত হয়েছে। আর আরেকটা হচ্ছে দ্য সান অ্যাবাভ মি নেভার সেটস, এটা লিউভভ বারিশোভা। এই দুটো মুভি এবারে বেস্ট মুভির জন্য পুরস্কৃত হয়েছে। আর বেস্ট অ্যাক্টরে ভারত থেকে একজন পেয়েছে, তার নাম হলো ধনুষ, সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্টর। নেক্সট, দিনিয়ার প্যাটেল হ্যাজ ব্যাকড 4th Kamala Devi Chattopadhyay Book Prize 2021 for the biography title Nauroji, Pioneer of Indian Nationalism. তাহলে দিনিয়ার প্যাটেল চতুর্থ কমলা দেবী চট্টোপাধ্যায় বুক প্রাইজ 2021-এর যেটা 2021 সালের যেটা চতুর্থ নম্বর বা চতুর্থ সংস্করণ কমলা দেবী চট্টোপাধ্যায় বুক প্রাইজ উইনার হলেন বা পেয়েছেন দিনিয়ার প্যাটেল। তাঁর লেখা একটা বায়োগ্রাফি, তার নাম নওরোজি, পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। মানে নওরোজি মানে দাদাভাই নওরোজি, যিনি ভারতের জাতীয়তাবাদের অগ্রদূত, পায়োনিয়ার মিনস অগ্রদূত। তাঁর লেখা এই বইটির জন্য 2021 সালের কমলা দেবী চট্টোপাধ্যায় অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হয়েছেন বা এই পুরস্কার জয়লাভ করেছেন। এবং এটা হচ্ছে চতুর্থ সংস্করণ। 2018 সালে কমলা দেবী চট্টোপাধ্যায় বুক প্রাইজ শুরু হয়েছিল। এই প্রাইজটা দেওয়াটাও প্রথম শুরু হয়েছিল 2018 সালে। এবং কমলা দেবী চট্টোপাধ্যায় একজন বলা যেতে পারে যে একজন ফ্রিডম ফাইটার, যিনি অক্লান্ত মানে নিরলস প্রচেষ্টা করেছেন ভারতকে স্বাধীন করার জন্য, এবং তার স্বাধীনতার ক্ষেত্রে তার অবশ্য এক্সিলেন্ট কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটাকে স্মরণীয় করে এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু হয়েছে। এবং এখানে যে অ্যামাউন্ট দেওয়া হচ্ছে প্রাইজ মানি হিসেবে, সেটা হচ্ছে 15 লাখ। নেক্সট,
V. Pravin Rao has won 7th Dr. M.S. Swaminathan Award for 2017 to 19। তাহলে 2017 থেকে 19 এই টাইম পিরিয়ডে ডক্টর এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড জয়ী হলেন ভি প্রবীণ রাও। অ্যাকচুয়ালি স্বামীনাথন এই নামটা আমরা খুব পরিচিত, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা যেতে পারে বা মেন আর্কিটেক্ট বলা যেতে পারে স্বামীনাথন, এম এস স্বামীনাথনকে, এবং তার নামে এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু হয়েছিল 2004 সালে। এটা সপ্তম এডিশন এবং স্বামীনাথন অ্যাওয়ার্ডে প্রাইজ যে দেওয়া হয়েছে ভি প্রবীণ রাওকে, ওনার পরিচয়টা বলি। উনি হলেন ভাইস চ্যান্সেলর অফ প্রফেসর জয়শঙ্কর তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। তাহলে প্রফেসর জয়শঙ্কর তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন ভি প্রবীণ রাও, যিনি 2017-19 এই পিরিয়ডের ডক্টর স্বামীনাথন এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ডে বিজয়ী হয়েছেন। নেক্সট, 33rd হুনার হাট has received India International Trade Fair 2021 silver medal for strengthening commitment to vocal for local। তাহলে ভোকাল ফর লোকাল এই যে অ্যাকচুয়ালি আত্মনির্ভর ভারতের একটা যে একটা যে উদ্দেশ্য নিয়ে ভারত সরকার এগোচ্ছে, যেখানে ভারতকে আত্মনির্ভর বানানো হবে, সেখানে ভারতেই সমস্ত কিছু ভারতেই তৈরি হবে, ভারত আর বাইরে থেকে ইম্পোর্ট করবে না, উপরন্তু ভারত থেকে বিভিন্ন জিনিস বানিয়ে এক্সপোর্ট করা হবে, এই একটা টার্গেট নিয়ে অ্যাকচুয়ালি এখানে সেটাই হচ্ছে ভোকাল ফর লোকাল। এবং সেটার উদ্দেশ্যে যে হুনার হাট আয়োজন করা হয়েছে 33তম এডিশন, সেটা এবারে 2000 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2021 সিলভার মেডেল জয়ী বা সিলভার মেডেল জয়লাভ করেছে। এই হুনার হাটের ফেস্টিভ্যালটা, যেটা নেক্সট হুনার হাট ফেস্টিভ্যাল, এবার যেটা 2021 সালের যে 33তম হুনার হাট যেটা অনুষ্ঠিত হলো, সেটা নিউ দিল্লির প্রগতি ময়দানে, এবং নেক্সট হুনার হাটটা আয়োজিত হবে গুজরাটের সুরাটে। বুকস অ্যান্ড অথার্স, ডেমোক্রেসি, পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স, ডক্টর এ সূর্যপ্রকাশ। তাহলে ডেমোক্রেসি, পলিটিক্স এবং গভর্নেন্স এই বইটির লেখক হলেন এ সূর্যপ্রকাশ। নেক্সট, ইন্ডিয়ান ইনিংস, দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট, আওয়াজ মেনন। তাহলে ইন্ডিয়ান ইনিংস, দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্রিকেট, এটা লিখেছেন কে? আওয়াজ মেনন। নেক্সট, দ্য অম্বুজা স্টোরি, হাউ এ গ্রুপ অফ অর্ডিনারি মেন ক্রিয়েটেড অ্যান এক্সট্রা অর্ডিনারি কোম্পানি, নারোতাম শেখসারিয়া। তাহলে নারোতাম শেখসারিয়া যে বইটি লিখেছেন তার নাম হলো দ্য অম্বুজা স্টোরি। তোমাদেরকে বলেছি লেফট সাইডটাকে তোমরা সবসময় বেশি করে মনে রাখবে। দ্য অম্বুজা স্টোরি, হাউ এ গ্রুপ অফ অর্ডিনারি মেন ক্রিয়েটেড অ্যান এক্সট্রা অর্ডিনারি কোম্পানি। নেক্সট ক্যাটাগরি, পার্সন, means person in news. Airtel Payments Bank has appointed Pinak Chakraborty as its new Chief Information Officer। তাহলে এয়ারটেল পেমেন্টস ব্যাংক তাদের পিনাক চক্রবর্তীকে তাদের নতুন চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ করেছেন। নেক্সট, গুভি হ্যাজ নেমড স্মৃতি মান্ধানা অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডার। গুভি স্মৃতি মান্ধানাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে মনোনীত করেছেন। তাহলে গুভিটা কি একটু জেনে নিই এখানে। আইআইটি মাদ্রাস ইনকিউবেটেড স্টার্টআপ, অ্যাকচুয়ালি গুভিটা হচ্ছে একটা আইআইটি মাদ্রাস ইনকিউবেটেড স্টার্টআপ, যারা স্মৃতি মান্ধানাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করেছে। নেক্সট, ইন্ডিয়ান আমেরিকান পরাগ আগরওয়াল হ্যাজ বিন চুজেন অ্যাজ নিউ সিইও অফ টুইটার। তাহলে টুইটার যেটা আমরা জানি, টুইটার একটা খুব পপুলার সোশ্যাল সাইট, যেখানে আমরা এখানে প্রচুর মানুষ এটাকে ব্যবহার করে, মানুষের বিভিন্ন কমপ্লেন থেকে মানুষের বিভিন্ন ডেলি অ্যাক্টিভিটিস যেখানে তুলে ধরা হয়। তো সেই টুইটারের ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান পরাগ আগরওয়ালকে তার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে বা নির্বাচিত করা হয়েছে। তাহলে এখানে দেখো টুইটারের সম্পর্কে একটু বলি, যে টুইটারের হেড অফিস বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ক্যালিফোর্নিয়াতে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে। নেক্সট, বিবেক জোহরি টুক চার্জ অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস। তাহলে সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান হিসেবে বিবেক জোহরি দায়িত্বভার গ্রহণ করেছেন। তাহলে এখানে আরেকটা কথা যেটা আমাদের মনে রাখতে হবে, যে উনি কাকে রিপ্লেস করে এখানে এই দায়িত্বভার গ্রহণ করেছেন? এম অজিত কুমার। অনেক সময় এটাও দেখবে তোমরা বিসিএসের প্রিভিয়াস ইয়ার প্রিলিমসে যে কোশ্চেন থাকে, ওখানে কিন্তু কাকে রিপ্লেস করে বা পূর্বে এই দায়িত্বে কে ছিলেন এগুলোও থাকে, কারণ কোশ্চেন ডে বাই ডে ভীষণ টাফ হচ্ছে, কনফিউজ করানোর চেষ্টা চলছে স্টুডেন্টকে, কিভাবে
অ্যাকচুয়ালি টার্গেটটাই যে কীভাবে সবাইকে মানে এতগুলোর মধ্যে ছাঁটাই করা যায়। তো ছাঁটাই করতে গেলে অবশ্যই কোশ্চেনের মানটাকে হাই করতে হবে, তো সেখানে একটু ভ্যারিয়াস টাইপ অফ কোশ্চেন, তো একটু প্যাটার্ন চেঞ্জ করে আনতে হয়। তো সেই কারণে তোমরা কিন্তু একটু যাকে রিপ্লেস করে আসছে এগুলো একটু তোমরা লিখে নেবে, যখন আমি বলবো একটু নোট ডাউন করবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। তাহলে কাকে রিপ্লেস করছে এখানে? এম অজিত কুমারকে। নেক্সট, অ্যাডমিরাল আর হরিকুমার took over as India's new Navy chief, replacing Admiral করমবীর সিং। অ্যাডমিরাল করমবীর সিংকে রিপ্লেস করে নতুন নেভি চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অ্যাডমিরাল আর হরিকুমার। যেহেতু এটা নিউ অ্যাপয়েন্টমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা এতদিন অ্যাডমিরাল এই করমবীর সিং নামটার সঙ্গে বেশি পরিচিত ছিলাম। উনি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, রিটায়ারমেন্ট নিয়েছেন, এবং ওনার অবসরের পর যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি হলেন অ্যাডমিরাল আর হরিকুমার। যেহেতু চেঞ্জ হয়েছে, এটাকে বেশি গুরুত্ব দেবে তোমরা। নেক্সট, অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড সঞ্জয় দত্ত অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তাহলে অরুণাচল সরকার, রাজ্য সরকার সঞ্জয় দত্তকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করেছে। নেক্সট, ইউনেস্কো হ্যাজ অ্যাপয়েন্টেড জাপানিজ ফিল্ম ডিরেক্টর নাওমি কাওয়াশে অ্যাজ ইটস গুডউইল অ্যাম্বাসেডার ফর কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ। তাহলে কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজের জন্য গুডউইল অ্যাম্বাসেডার হিসেবে নাওমি কাওয়াশেকে ইউনেস্কো নিয়োগ করেছে, এবং এই নাওমি কাওয়াশে হলেন একজন জাপানের ফিল্ম ডিরেক্টর। যখন আমি এমসিকিউ ডিসকাস করব ইউনেস্কোর আদার্স যারা রয়েছে, যেসব গুডউইল অ্যাম্বাসেডার যারা রয়েছেন, তো তাদের আমি তখন তোমাদেরকে পড়াবো। এখন একসঙ্গে অনেকগুলো বলে ফেললে তোমাদের কনফিউশন তৈরি হবে, তার চেয়ে আমি তখন যখন এমসিকিউর সময় সেটা খুব ভালো করে বুঝিয়ে বলবো। নেক্সট, গীতা গোপীনাথ হ্যাজ বিন প্রমোটেড অ্যাজ ইটস ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, রিপ্লেসিং জিওফ্রে ওকামোতো। তাহলে জিওফ্রে ওকামোতোকে রিপ্লেস করে গীতা গোপীনাথ যেটা প্রমোট করেছেন, গীতা গোপীনাথকে প্রমোটেড করা হয়েছে প্রথম ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আইএমএফের। তাহলে আইএমএফের ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমরা গীতা গোপীনাথকেই দেখতে পাচ্ছি, এবং গীতা গোপীনাথ হলেন আইএমএফের প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ, যিনি 2018 সালে জয়েন করেছিলেন। নেক্সট, হর্ষবন্তী বিস্ত as mountaineer from Uttarakhand has been elected as first women president of Indian Mountaineering Foundation। তাহলে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে উত্তরাখণ্ডের একজন বিখ্যাত মাউন্টেনারকে, তার নাম হলো হর্ষবন্তী বিস্ত। নেক্সট, কিনারা ক্যাপিটাল হ্যাজ অ্যাপয়েন্টেড রবীন্দ্র জাদেজা অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে, বা কিনারা ক্যাপিটাল তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে নিয়োগ করেছে। নেক্সট, ইকোনমি। এডিবি হ্যাজ অ্যাপ্রুভড $125 লোন টু বুস্ট ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট ইন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন প্রজেক্টকে উন্নত করার জন্য বা বেটার করার জন্য কী করা হচ্ছে না, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $125 লোন দিচ্ছে উত্তরাখণ্ড সরকারকে। নেক্সট, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ রেজড হাইয়ার ক্যাপ অন প্রোমোটার স্টেক ইন প্রাইভেট ব্যাঙ্কস টু 26% ফ্রম কারেন্ট 15% লিমিট। তাহলে বর্তমানে কতটা লিমিট রাখা হয়েছে? 15%, সেটাকে বাড়িয়ে 26% করেছে আরবিআই প্রাইভেট ব্যাঙ্কে প্রোমোটার্স যে স্টেকের অ্যামাউন্টটাকে। নেক্সট, the amount of GST revenue collection in the month of November was rupees 1,31,526 crore। নভেম্বর মাসে জিএসটি রেভিনিউ বাবদ যেটা সংগ্রহ করা হয়েছে তার পরিমাণ হলো 1,31,526 কোটি। নেক্সট, ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ expects GDP growth to come in at 8.3% in second quarter financial year 22 and 9.4% in financial year 22। অ্যাকচুয়ালি ইন্দ্রা মানে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ, তার শর্ট ফর্ম ইন্দ্রা, এরা একটা মানে প্রজেকশন করেছে যে জিডিপির যে গ্রোথটা ফাইন্যান্সিয়াল, তারা এক্সপেক্ট করছে, প্রজেকশন নয়, তারা আশা করেছে যে জিডিপির গ্রোথটা মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 এবং 21 থেকে 22-এর সেকেন্ড কোয়ার্টার ফাইনালে এটা 8.3% হচ্ছে, এবং 9.4% হচ্ছে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে 2021 থেকে 22-এর। নেক্সট,
World Bank has approved 135 million loan to West Bengal to improve electricity distribution and grid modernization infrastructure. তাহলে বিশ্ব ব্যাংক 135 মিলিয়ন ডলার লোন অ্যাপ্রুভ করেছে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের ইলেকট্রিসিটি সার্ভিস বা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রিড মডার্নাইজেশন ইনফ্রাস্ট্রাকচার, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি সার্ভিসটাকে আরও বেটার করার জন্য তারা কী করছে, পশ্চিমবঙ্গ সরকারকে 135 মিলিয়ন ডলার লোন অ্যাপ্রুভ করেছে। নেক্সট, এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এস্টিমেটেড ইন্ডিয়ার জিডিপি ফর সেকেন্ড কোয়ার্টার অ্যাট 8.4%। তাহলে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস একটা হিসেব করেছে যে ভারতের জিডিপি সেকেন্ড কোয়ার্টার মানে জুলাই থেকে সেপ্টেম্বর, এই টাইমিংসে এটা 8.4% হবে। Next, SBI has signed MoU with Usha International to empower women entrepreneurs. যারা মানে মহিলা উদ্যোগী রয়েছে, যারা বিজনেস করবে তাদেরকে আরও ক্ষমতায়ন করার জন্য উষা ইন্টারন্যাশনালের সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা মৌ স্বাক্ষর করেছে। নেক্সট, ইম্পর্টেন্ট ডেজ, 27 নভেম্বর ন্যাশনাল অর্গান ডে, তার 27 নভেম্বর ন্যাশনাল অর্গান ডে হিসেবে সেলিব্রেট করা হয়। 28 নভেম্বর ন্যাশনাল ক্যাডেট কর্পসেস 73rd রেজিং ডে, এনসিসির যে 73তম রেজিং ডে এটাকে সেলিব্রেট করা হয় 28 নভেম্বর, এবং 29 নভেম্বর বা 29শে নভেম্বরকে সেলিব্রেট করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ সলিডারিটি উইথ প্যালেস্তিনিয়ান পিপল। মানে যারা প্যালেস্তিনীয় পিপলদের মানে সলিডারিটি দিন আন্তর্জাতিক দিবস হিসেবে এটাকে সেলিব্রেট করা হয়। 13 নভেম্বর ডে অফ রিমেম্ব্রান্স ফর অল ভিকটিমস অফ কেমিক্যাল ওয়ারফেয়ার। অ্যাকচুয়ালি এই দিনটার যেটা মেন উদ্দেশ্য, এটা ইউনাইটেড নেশনস এই দিনটাকে সেলিব্রেট করা হয় ইউনাইটেড নেশনসের দ্বারা, এবং এই দিনটাতে সেলিব্রেট করার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা জানানো যারা বিভিন্ন হেনাস উইপন্স বা মারাত্মক অস্ত্রশস্ত্রের যে ব্যবহার করা হয় কেমিক্যাল ওয়ারফেয়ারে, সেটার কারণে যারা মারা গেছে বা যারা মারা যায়নি হয়তো বেঁচে আছে, অনেক কষ্ট নিয়ে কষ্টের সাথে বেঁচে আছে, সেই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। নেক্সট, 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, বিশ্ব এইড দিবস, এবং এটা 1987 সালে শুরু হয়েছিল। এর যে একটা থিম রাখা হয়েছে, এন্ড ইনইকুয়ালিটিস, এন্ড এইডস, এন্ড প্যান্ডেমিক্স, এটা এই বছরের থিম। নেক্সট, 1 ডিসেম্বর, আমি যেহেতু আমার দেখো প্রিভিয়াস যে স্লাইডটাতে আমার কিন্তু ছিল 1 ডিসেম্বর, কিন্তু তোমাদের যাতে এটাতে কোনো কনফিউশন না থাকে তাই আমি আবার 1 ডিসেম্বরটাকে এখানে মেনশন করেছি। বিএসএফ, আমরা জানি বর্ডার সিকিউরিটি ফোর্স, তার 57th রেজিং ডে। এবং নেক্সট, এই 1 ডিসেম্বর আরও একটা দিন সেলিব্রেট হয় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্লেভারি। সরি, এটা আমি ভুল বললাম তোমাদেরকে। তাহলে 1 ডিসেম্বর এখানে যেটা সেলিব্রেট করা হচ্ছে সেটা অবশ্যই দুটো দিনকে, একটা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে আর একটা হচ্ছে বিএসএফ 57th রেজিং ডে। নেক্সট, 2 ডিসেম্বর সেলিব্রেট করা হচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে মানে 2 ডিসেম্বরকে সেলিব্রেট করা হয়। এছাড়া এই দিনটাকে আরও সেলিব্রেট করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্লেভারি, এবং এটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এই দিনটাকে সেলিব্রেট করছে। এবং ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে, এই দিনটাকে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে হিসাবেও সেলিব্রেট করা হয়। নেক্সট, 3 ডিসেম্বর যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। তাহলে 3 ডিসেম্বরটাকে সেলিব্রেট করেছে ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, যার থিম রয়েছে লিডারশিপ অ্যান্ড পার্টিসিপেশন অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, পার্টিসিপেশন অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। আর একটা হচ্ছে 15th অ্যানিভার্সারি অফ দ্য ভিক্টরি অফ ইন্দো-পাক ওয়ার, 1971-এ যে আমরা 1971 সালে যে ভারত পাক যে যুদ্ধটা হয়েছিল তার 15th অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে 3 ডিসেম্বর। আর 4 ডিসেম্বর অবশ্যই ইন্ডিয়ান নেভি ডে, ভারতীয় নৌবাহিনী দিবস। এবং এই দিনটা অ্যাকচুয়ালি যেটা সেলিব্রেটের মূল লক্ষ্যটা হচ্ছে 1971 সালে যখন ভারত পাক যুদ্ধ হয়েছিল সেই সময় অপারেশন ট্রাইডেন্ট লঞ্চ করা হয়েছিল, তার বার্ষিকীটাকে স্মরণ করে রাখার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয় ইন্ডিয়ান নেভি ডে। তাহলে ইন্ডিয়ান নেভি ডেকে সেলিব্রেশনের একটা যে মূল উদ্দেশ্য রয়েছে 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় যে অপারেশন ট্রাইডেন্টকে লঞ্চ করা হয়েছিল তার অ্যানিভার্সারিকে মার্ক করার জন্য 4 ডিসেম্বরকে ইন্ডিয়ান নেভি ডে হিসেবে সেলিব্রেট করা হয়।
নেক্সট ক্যাটাগরিতে রয়েছে ন্যাশনাল নিউজ। ফার্স্ট এডিশন অফ ইন্ডিয়ান ইয়াং ওয়াটার প্রফেশনালস প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড ভার্চুয়ালি। তাহলে ইন্ডিয়ান ইয়াং ওয়াটার প্রফেশনালস প্রোগ্রামের প্রথম এডিশনটাকে ভার্চুয়াল ফরম্যাটে লঞ্চ করা হয়েছে এবং এখানে অ্যাকচুয়ালি এই মানে যে প্রোগ্রামটার মেন উদ্দেশ্য হচ্ছে জলের যে গুরুত্ব সেটাকে তুলে ধরা, যেটা ইউথদের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্য। এবং এটা কার আন্ডারে হচ্ছে না, অ্যাকচুয়ালি জল জীবন মিশনের আওতায় হয়েছে এটা। এবং জল জীবন মিশনের যে মেন টার্গেটটা রয়েছে 2024 সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া, কারণ ট্যাপ ওয়াটারে কানেকশন পৌঁছে দেওয়া। নেক্সট, দ্য ফার্স্ট এভার আহারবাল ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন কুলগাম ডিস্ট্রিক্ট অফ জম্মু কাশ্মীর টু প্রমোট ট্যুরিজম ইন কাশ্মীর। তাহলে কাশ্মীরের ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য, এখানকার যে পর্যটনটা রয়েছে সেটাকে বাড়ানোর জন্য জম্মু কাশ্মীরের কুলগাঁও ডিস্ট্রিক্টে এই প্রথম আহারবাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। তাহলে আহারবাল ফেস্টিভ্যালটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হচ্ছে? জম্মু কাশ্মীরে। এটা একটা জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যাল এবং এর মূল টার্গেটটা হচ্ছে কাশ্মীরের ট্যুরিজমটাকে বাড়ানো। নেক্সট, হানুকা নোন অ্যাজ ফেস্টিভ্যাল অফ লাইটস ইজ এ জিউইশ ফেস্টিভ্যাল। তাহলে হানুকা কি ফেস্টিভ্যাল বা কাদের ফেস্টিভ্যাল? জিউ সম্প্রদায়ের ফেস্টিভ্যাল। তাদের এই ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি মানে ফেস্টিভ্যাল অফ লাইটস, আলোর ফেস্টিভ্যাল হিসেবে, আলোর উৎসব হিসেবে পরিচিত। নেক্সট, অ্যান্ড ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড বায়োজেট ফুয়েল হ্যাজ বিন ফর্মালি অ্যাপ্রুভড ফর ইউজ অন মিলিটারি এয়ারক্রাফট অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের মিলিটারি এয়ারক্রাফটের ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বায়োজেট ফুয়েলকে, এবং যেটাকে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে। এবং এই টেকনোলজিটাকে ডেভেলপ করেছে কে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, যেটা দেরাদুনে অবস্থিত। তাহলে দেরাদুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এই টেকনোলজিটাকে ডেভেলপ করেছে। নেক্সট, Walmart Flipkart announced the signing of MoU with Madhya Pradesh Department of Micro, Small and Medium Enterprises to create an ecosystem of capacity building for MSME in the state. Actually, মধ্যপ্রদেশ স্টেটে এমএসএমই সেক্টরে মানে এটার এখানকার এমএসএমই সেক্টরের যাতে মানে আরও সেটাকে বেটার করার জন্য, সেটাকে ডেভেলপ করার জন্য ওয়ালমার্ট এবং ফ্লিপকার্ট মানে তাদের মৌ স্বাক্ষর ঘোষণা করেছে মধ্যপ্রদেশের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ডিপার্টমেন্টের সঙ্গে। নেক্সট, সাইক্লোনিক স্টোর্ম জাওয়াদ ইজ লাইকলি টু হিট ওড়িশা। তাহলে সাইক্লোনিক স্টোর্ম যার নাম জাওয়াদ, সেটা কাকে হিট করতে যাচ্ছে? ওড়িশাকে। অ্যাকচুয়ালি প্রথম যখন এটার সম্পর্কে ইনফরমেশান আসে নিউজ চ্যানেলগুলোতে, তখন কিন্তু বলে যে এটা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলে এটা আজরে পড়বে। তো তারপরে এটাকে এটা ফাইনালি তারা ডিক্লেয়ার করে যে এটা অ্যাকচুয়ালি পুরীর কাছে এটা ল্যান্ডফল করবে, এবং এটা ধীরে ধীরে দেখা যায় যে এটা পরপর উইক হয়ে যায় এবং হয়ে এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত, মানে ঘূর্ণিঝড় থেকে এটা জাস্ট গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এর প্রভাব সেইভাবে যে বেগে ঝড়ো হাওয়া হওয়ার কথা ছিল সেটা তোমরা সবাই জানো যে সেভাবে হয়নি। যাই হোক, যেটা যাওয়ার এটা ওড়িশার পুরীর কাছেই ল্যান্ডফল হওয়ার কথা, এবং ফাইনালি এটা যখন হবে আমি তোমাদের পড়াবো। দ্য মিনিং অফ জাওয়াদ ইজ লিবারেল অর মার্সিফুল। এই জাওয়াদ কথাটার মানে হচ্ছে লিবারেল, মার্সিফুল, কাইন্ড, জেনারাস মানে দয়ালু। এবং সৌদি আরবিয়া হ্যাজ গিভেন দ্য নেম। সৌদি আরবিয়া কি করেছে? এবারে জাওয়াদ এই সাইক্লোনিক স্টর্মের নামকরণটা করেছে। নেক্সট, বারাণসী বিকেম ফার্স্ট ইন্ডিয়ান সিটি হুইচ হ্যাজ স্টার্টেড রোপওয়ে সার্ভিস অ্যাজ এ মোড অফ পাবলিক ট্রান্সপোর্ট। তাহলে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বারাণসী প্রথম ভারতীয় শহর এবং সারা বিশ্বের মধ্যে তৃতীয় শহর যারা কি করেছে রোপওয়ে সার্ভিসটাকে পাবলিক ট্রান্সপোর্টের মানে মাধ্যম হিসেবে যারা এটাকে সূচনা করেছে। তাহলে আর যে দুটো শহর যারা প্রথম এবং সেকেন্ডে রয়েছে তারা একটা হচ্ছে বলিভিয়া এবং আরেকটা হচ্ছে মেক্সিকো, যেখানে রোপওয়ে সার্ভিসটাকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে, সূচনা করা হয়েছে। এবং তাহলে এখানে ভারতীয় শহরের মধ্যে তাহলে বারাণসী প্রথম এবং এটা সারা বিশ্বের মধ্যে তৃতীয় শহর। ইন্ডিয়ান রেলওয়েজ ইজ কনস্ট্রাক্টিং ওয়ার্ল্ডস টলেস্ট রেলওয়ে ব্রিজ পায়ার অ্যাক্রস রিভার ইজালি ইন মণিপুর। তাহলে মণিপুরের ইজালি রিভার কে অতিক্রম করবে, ইজালি নদীর উপর দিয়ে যে বিশ্বের মানে কি বলবো, যেটা উচ্চতম, যেটা লম্বা, ভীষণ, যেটা সবচেয়ে লম্বা, দীর্ঘতম যে রেলওয়ে ব্রিজ পায়ার
তৈরি করা চলছে বা ইন্ডিয়ান রেলওয়ে তৈরি করছে। এর হাইটটা এখানে দেওয়া হয়েছে দেখো 141 মিটার, এবং এটার আগে এই রেকর্ডটা যার কাছে ছিল সেটা 139 মিটার লম্বা, যেটা হচ্ছে দীর্ঘ মালালা রিজেকা ভাইডাক্ট মন্টেগ্রো ইন ইউরোপ। ইউরোপের মন্টেগ্রোর মালা রিজেকা ভায়াডাক্ট মন্টেগ্রোর, এটাই ছিল এর আগে ওয়ার্ল্ডস টলেস্ট রেলওয়ে ব্রিজ, এবং এখন এটা ভারতের কাছে এসছে, এবং এটা কমপ্লিট হবে কিন্তু 2023 সালের ডিসেম্বরের মধ্যে। আর ওয়ার্ল্ডস হাইয়েস্ট যদি বলা হয় মানে রেলওয়ে ব্রিজ, তাহলে তার নামটা হচ্ছে অবশ্যই চেনাব ব্রিজ, যেটা 1300 যেটা জিরিবাম ইম্ফল প্রকল্পের অন্তর্গত। নেক্সট Minister of State for New and Renewable Energy, Chemicals and Fertilizer has inaugurated the first international conference on hydrogen energy policies, infrastructure development and challenges। তাহলে হাইড্রোজেন এনার্জি পলিসিস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং চ্যালেঞ্জেসের ওপরের প্রথম আন্তর্জাতিক লেভেলের একটা কনফারেন্সের সূচনা করেছেন মিনিস্টার অফ স্টেট ফর রিনিউয়েবল এনার্জি, কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। All India Radio has launched a new program named Year Next with an aim to offer youth a platform to hear their voices। Actually All India Radio সূচনা করেছে একটা নতুন প্রোগ্রাম যার নাম ইয়ার নেক্সট। সেখানে এটা অ্যাকচুয়ালি যারা যুবক তাদেরকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা হচ্ছে, যাতে তারা তাদের যে ভয়েস, তাদের যে কথা যাতে তুলে ধরতে পারে। Next, India's only certified organic kiwi from Zero Valley Farms of Arunachal Pradesh has been launched in Adi Mahotsav। এটা একটা ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল, যেখানে এই আদি মহোৎসবে সূচনা করা হচ্ছে বা শুরু করা হয়েছে ভারতের প্রথম সার্টিফাইড অর্গানিক কিউই। কিউই হচ্ছে একটা ফল, একটু মানে একটা টক ফল, যেটা প্রথম সার্টিফাইড করেছে এটাকে অর্গানিক হিসেবে, জৈব একটা ফল যেটাকে সার্টিফাইড করা হয়েছে প্রথম, একমাত্র সার্টিফাইড অর্গানিক কিউই, যেটা কোথা থেকে পাওয়া যাচ্ছে না, অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি ফার্মস থেকে, এবং সেটাকে লঞ্চ করা হয়েছে আদি মহোৎসব, যেটা ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল। Next, the Union government has formed a high-level central Vista oversight committee to ensure timely completion of the project. রতন পি ওয়াটাল উইল হেড দ্য কমিটি। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের কেন্দ্রীয় যে সরকার, উনি কি করেছেন, একটা হাই লেভেলের একটা সেন্ট্রাল ভিস্তা ওভারসাইট কমিটি গঠন করেছেন, যাতে এই প্রজেক্টটাকে সময়ে কমপ্লিট করা যেতে পারে, এবং বিভিন্ন অনেকগুলো লক্ষ্য নিয়ে উনি মানে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে শুরু করেছে, কিন্তু তার মধ্যে যেটা মেন এখানে আমি যেটা মেনশন করে দিচ্ছি, যেটা টাইমলি কমপ্লিশনের জন্যই কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে, তার সঙ্গে আদার্স আরও কজও রয়েছে। যাই হোক, এবং রতন পি ওয়াটাল এই কমিটির হেড করবে, তাকে এই কমিটির হেড হিসেবে নিয়োগ করা হয়েছে রতন পি ওয়াটালকে। এবং এখানে বলি সেন্ট্রাল ভিস্তা কমিটিটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ভিস্তাটা কি না, নতুন পার্লামেন্ট তৈরি করা হবে। অ্যাকচুয়ালি যেহেতু আগামী দিনে পার্লামেন্টের সিট সংখ্যা বাড়বে, তো সেই হিসেব অনুযায়ী আমাদের যেটা পুরনো রয়েছে তার পরিবর্তে এখানে নতুন করে এখানে রাজপথ বানানো হবে, অনেকগুলো প্রজেক্ট রয়েছে একসঙ্গে, যেটাকে সেন্ট্রাল ভিস্তার আওতায়। যাই হোক, তো সেখানে হাই লেভেলের একটা কমিটি পাঠানো হয়েছে, এবং সেখানে রতন পি ওয়াটাল এটাকে হেড করবে। নেক্সট, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI planned arrangement of another expressway which will run between Gorakhpur and Siliguri via Bihar। তাহলে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া একটা পরিকল্পনা করেছে, তারা একটা অন্য একটা এক্সপ্রেসওয়ে তৈরি করবে, এবং যেটা গোরখপুর মানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত যেটা চলবে, এবং কোন রাজ্যের ভেতর দিয়ে আসবে, এটা ভায়া বিহার হয়েই এটা শিলিগুড়ি আসবে গোরখপুর থেকে। এবং এখানে যদি দেখি যে এটা বিহারের একটা চতুর্থ এক্সপ্রেসওয়ে হবে, এবং এই এক্সপ্রেসওয়েটাতে যেটা মেন টার্গেট রয়েছে 4 থেকে 6 লেন বিশিষ্ট রাস্তা তৈরি করা। এবং NHAI মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটার হেড অফিস নিউ দিল্লি, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988-এ। এবং যেটা এই এক্সপ্রেসওয়েগুলো যে বানানো হচ্ছে, এটা একটা ভারতমালা প্রজেক্টের একটা পার্ট, এবং এই ভারতমালা প্রজেক্টটাকে শুরু করা হয়েছিল কিন্তু 2015 সালের 31শে জুলাই। Next, the center has formed a 3-member committee to review the criteria for reservation of economically weaker EWS মানে economically weaker section category, and Ajay Bhushan Pandey will head the committee। তাহলে
কেন্দ্র একটা 3 মেম্বারের একটা কমিটি তৈরি করেছে, যারা কি করবে যে ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরির যেসব মানুষজন রয়েছে তাদের যে জন্য যে একটা 10% রিজার্ভেশনের যে একটা সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল, এবং অনেক রাজ্য সেটাকে মেনে নিয়েছিল। তো সেই ব্যাপারে আবার একটা পুনর্বিবেচনার জন্য বা পুনরায় খতিয়ে দেখার জন্য যে ক্রাইটেরিয়াগুলোকে তারা কমিটিটা গঠন করা হয়েছে, যেখানে পুনরায় খতিয়ে দেখা হবে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে যে স্টুডেন্টসদের জবের ক্ষেত্রে এবং হায়ার এডুকেশনের যে ইনস্টিটিউশনে পড়ার ক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়াগুলোর ব্যাপারে আরেকবার খতিয়ে দেখবে, এবং এখানে অজয় ভূষণ পান্ডে এই কমিটির হেড করবে। নেক্সট, ইন্ডিয়াজ মিনিস্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর জিতেন্দ্র সিং চেয়ার 9th ব্রিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার্স মিটিং। তাহলে 9th ব্রিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার্স মিটিং এবার যে হচ্ছে, সেখানে চেয়ারম্যান কাকে করা হয়েছে? ডক্টর জিতেন্দ্র সিংকে। তাঁর যেটা পরিচিতি, তিনি হলেন ইন্ডিয়াজ মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এটা মনে রাখতে হবে, উনি মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে রয়েছেন, এবং 9th ব্রিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার্সের মিটিং উনি এবার সভাপতিত্ব করবেন। আর একটা ব্যাপার, যেখানে ব্রিক্সের এবারের যে আয়োজক দেশ হচ্ছে ভারত, এবং ব্রিক্সের এই নিয়ে তৃতীয়বার ভারতে আয়োজিত হচ্ছে। 2012-তে হয়েছিল, 2016 এবং এটা 2021-এ হচ্ছে। এবং আদার্স যেটা আমাদের 13th যে ব্রিক্স সামিট হয়েছিল, সেখানে কিন্তু চেয়ারম্যানশিপ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, ফেডারেল ব্যাংক হ্যাজ লঞ্চড মহিলা মিত্র প্লাস টু এম্পাওয়ার ওমেন। তাহলে নারী ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা মিত্র প্লাস এটা শুরু করেছেন কে? না, শুরু করেছে ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক শুরু হয়েছিল 1931 সালে 23 এপ্রিল, এবং এর হেড অফিস রয়েছে অবশ্যই কেরালায়। নেক্সট, ওড়িশা গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর নিউজ পেপার হকার্স। যারা নিউজ পেপার হকার্স রয়েছে তাদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম লঞ্চ করেছে বা ঘোষণা করেছেন ওড়িশা গভর্নমেন্ট। নেক্সট, বিহার ব্যাকড গোল্ড মেডাল ইন 14th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হেল্ড এট প্রগতি ময়দান, নিউ দিল্লি। নিউ দিল্লির প্রগতি ময়দানে যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল, তার 40তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, সেখানে স্বর্ণ পদক জয়ী হয়েছে বিহার। তার যে লোকাল আর্টিসানসদের যে কাজের জন্য অ্যাকচুয়ালি বিহারকে মনোনীত করা হয়েছিল। ইন্ডিয়ান আর্মি রিসিভড অ্যাডভান্সড ইসরায়েলি হিরন ড্রোনস। তাহলে ইসরায়েলি হিরন ড্রোনসের যে ইসরায়েলের অ্যাডভান্স হিরন ড্রোনসটাকে পেয়েছে কে? ইন্ডিয়ান আর্মি, যারা ভারতীয় সেনা বিভাগ, তাদেরকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে মেন যে লক্ষ্যটা, যে চাইনিজ অ্যাক্টিভিটিস, যেটা লাদাখ রিজিয়নে চাইনিজ অ্যাক্টিভিটিসের উপরে মানে চীনের যে কার্যকলাপের উপরে লক্ষ্য রাখার জন্য, কড়া নজরদারি চালানোর জন্যই কিন্তু অ্যাডভান্স ইসরায়েলি হিরন ড্রোনস ভারতের যে সেনা বিভাগ তার হাতে তুলে দেওয়া হয়েছে। নেক্সট, ইন্টারন্যাশনাল নিউজ। WHO হু, যাকে আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু ডিক্লেয়ার B11529 কোভিড ভ্যারিয়েন্ট এ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন নেমড ওমিক্রন রিপোর্টেড ফ্রম সাউথ আফ্রিকা। অ্যাকচুয়ালি ওমিক্রন নামের একটা নতুন ভ্যারিয়েন্ট যেটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা যে ভ্যারিয়েন্টের, দেখো তার এখানে নির্দিষ্ট করে দিয়েছি আমি, B1152N। এই ভ্যারিয়েন্টটাকে নামকরণ করা হয়েছে ওমিক্রন হিসেবে, এবং একে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ডিক্লেয়ার করেছে হু। এবং এটাকে প্রথম রিপোর্ট কোথা থেকে করা হয়েছে? না, সাউথ আফ্রিকাতে। তাহলে সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটা প্রথম। নেক্সট, বারবাডোস ওয়াজ বোর্ন অ্যাজ এ নিউ রিপাবলিক। তাহলে নতুন একটা রিপাবলিক বা নতুন প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে বা জন্ম নিয়েছে বারবাডোস। এবার এই বারবাডোস এতদিন কুইন এলিজাবেথের আন্ডারে এরা ছিল, এবং তারা তাদের সেই যে মানে যেটাকে তার যে মোনার্কিয়াল যে ক্ষমতার আওতায় ছিলেন, সেটাকে তারা ত্যাগ করে এবার তারা রিপাবলিক স্টেট হিসেবে ডিক্লেয়ার হয়েছে। এবং সান্দ্রো ম্যাসন বিকেম ফার্স্ট প্রেসিডেন্ট, এবং বারবাডোসের প্রথম যিনি রাষ্ট্রপতি, তার নাম হলেন সান্দ্রো ম্যাসন। এবং রিহান্না ওয়াজ নেমড অ্যাজ এ ন্যাশনাল হিরো বারবাডোস। বারবাডোসের ন্যাশনাল হিরো হিসেবে মনোনীত করা হয়েছে বা নাম, যাকে তিনি হলেন রিহান্না। Next, world's first floating city will be built at the coast of Busan in South Korea by 2025. তাহলে 2022 সালে বিশ্বের প্রথম ফ্লোটিং সিটি হিসেবে নির্মিত হতে চলেছে সাউথ কোরিয়াতে, এবং এটা বুসানের তীরে এটাকে বানানো হবে।
2025-এর মধ্যে এটাকে কমপ্লিট করা হবে। এখানে একটা জয়েন্ট এফোর্টটা যারা নিয়েছে এটা বানানোর, একটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ওশিয়ানিক্স, এরা একসঙ্গে এরা একটা যৌথ প্রচেষ্টা চালাচ্ছে, যাদের প্রচেষ্টায় সাউথ কোরিয়াতেই প্রথম বিশ্বের যে ফার্স্ট ফ্লোটিং সিটিটা স্থাপিত হবে। নেক্সট, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, যাকে শর্ট ফর্মে আমরা EIU বলতে পারি, রিলিজড ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং ইন্ডেক্স 2021। তাহলে 2021 সালের ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং ইন্ডেক্স রিলিজ করেছে কে না EIU বাই দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এবং সেখানে ইসরায়েলি সিটি তেল আভিভ, যেটা একটা ইসরায়েলের একটা শহর, তারাই মানে বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ সিটির হিসেবে ঘোষণা করা হয়েছে যেই দেশটাকে। এতদিন পর্যন্ত সাধারণত সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, এই দেশগুলো, এই শহরগুলো এই তকমা পেয়ে এসছে, প্যারিস, সিঙ্গাপুর, কিন্তু এবারে এটা চেঞ্জ হয়ে গেছে এবং এতদিনের সেই যে গতানুগতিকতাকে হারিয়ে তেল আভিভ প্রথম সারা বিশ্বের মোস্ট এক্সপেন্সিভ সিটির তকমা পেয়েছে। এবং তাছাড়া এরপর যেগুলো রয়েছে প্যারিস, সিঙ্গাপুর, জুরিক, হংকং, নিউ ইয়র্ক, এরা সব এখানে নেক্সট যে র্যাঙ্কে রয়েছে এরা। নেক্সট, সুইডেনস ফার্স্ট ফিমেল PM মাগডালেনা আন্ডারসন হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য হেড অফ গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের হেড হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাগডালেনা আন্ডারসন, যিনি সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমার প্রিভিয়াস যেটা উইকের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম যে সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মাগডালেনা আন্ডারসন শপথ বাক্য পাঠ করেছিলেন, শপথ গ্রহণ করেছিলেন এবং 12 ঘন্টার মধ্যে উনি আবার রেজিগনেশন দিয়ে দেন। আবার সেটাই রয়েছে সংবাদে যে উনি আবার রেজিগনেশনের পর আবার উনি পুনরায় নির্বাচিত হয়েছেন এবং আবার PM হিসেবে উনি ওখানে শপথ নিয়ে আবার উনি শপথ নিয়েছেন। নেক্সট, পিটার ফায়লা বিকেম এ নিউ PM অফ চেক রিপাবলিক। চেক রিপাবলিকের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পিটার ফায়লা। অ্যাকচুয়ালি চেক রিপাবলিককে আমরা পূর্বে বোহেমিয়া হিসেবে জানতাম, এটা হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটা ল্যান্ডলকড কান্ট্রি এবং যেটা চেক রিপাবলিকের যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে প্রাগ, এবং অবশ্যই চেক রিপাবলিকের যেটা মুদ্রা চেজ করুনা, তাহলে প্রাগ চেজ করুনা। এরপর আমরা যেখানে দেখে নিই যে এটা ওখানকার বর্তমান যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মিলোস জেমান। নেক্সট, ভ্যাকসিন হ্যাজ বিন চুজন অ্যাজ মেরিয়াম ওয়েবস্টার্স 2021 ওয়ার্ড অফ দ্য ইয়ার। তাহলে মেরিয়াম ওয়েবস্টার্স যে ডিকশনারি রয়েছে তাদের মতে 2021 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে যে ওয়ার্ডটাকে তারা চুজ করেছে সেটা অবশ্যই ভ্যাকসিন। নেক্সট, জার্মানি হ্যাজ অ্যানাউন্সড 1.2 বিলিয়ন ইউরো অ্যাসিস্ট্যান্স টু ইন্ডিয়া টু ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। জার্মানি 1.2 বিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে ভারতকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহলে স্টুডেন্টস, এতক্ষণ আমি তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে নিউজগুলো ছিল সেটা যতটা ইজি ওয়েতে পারা যায় আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখন তাহলে দেখো, আমি তোমাদের সাথে আজকে কিন্তু আমি যে মোটিভেশনাল কোর্সটা সেটা কিন্তু একদম এন্ডিং পার্টে রেখেছি। আজকে আমার মোটিভেশনাল কোর্স হলো দ্য পারপাস অফ লাইফ ইজ টু বি হ্যাপি। এটা দলাই লামার একটা বিখ্যাত উক্তি। আমাদের জীবনের যে মেন উদ্দেশ্যটা, আমাদের জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু সুখী হওয়া। এখানে সুখী মানে যেটা আমি শেয়ার করতে চাইছি তোমাদের এই স্পিচটার মাধ্যমে, যেটা সুখী হওয়া মানে অ্যাকচুয়ালি সুখটা তখনই আসবে যখন আমরা প্রত্যেকে একটা ভালো সার্ভিস পাবো। অবশ্যই যেটার জন্য তোমরা প্রত্যেকে যেভাবে লড়াই করছো এতদিন, আশা করি আগামী দিনেও তোমরা এইভাবে চালিয়ে যাবে চেষ্টা এবং প্রত্যেকে সফল হবে তোমাদের লক্ষ্যে। তবে চলো, আজকে আমি আমার এই যে পড়ানোটা এখানেই আমি শেষ করছি। তবে হ্যাঁ, তার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে অনেক অনেক সাবস্ক্রাইব করো এবং পরিচিতদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর কি কি দেখতে চাও তোমরা আমার কাছ থেকে। তবে আজকে আমি এখন এখানেই আমার পড়ানোটা এখানেই আমি অফ করছি আমার ভিডিও। তো আগামী যেটা MCQ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এবং তোমাদেরকে আমি খুব ইজি ওয়েতে যেভাবে ইন্টারেস্টিং ওয়েতে পড়াই আবার পড়াবো। আজ আসি, বাই।